ঢাকাই সিনেমার ক্ষণজন্ম নায়ক সালমান শাহর জীবন্ত কবর দেয়া চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করেন। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে উত্তোলন করা হচ্ছে মাটির নিচ থেকে নতুন ময়না তদন্তের জন্য। এদিকে এবার সালমান শাহর মামলার আরো একটি বিশাল রহস্য সবার সামনে এসেছে। সালমান শাহকে জীবিত মাটির নিচে রাখা হয়েছিল, এখন নতুন করে ময়না তদন্তের রিপোর্টে সবকিছু প্রমাণিত হয়েছে। সালমান শাহর যে লাশটি সেটি যখন দ্বিতীয়বার কবর থেকে তোলা হলো তখন ওই সময়ে অনেকেই ছিল, কিন্তু সাংবাদিকদের ভিতর শুধুমাত্র এই ওয়াহিদ মুরাদি ছিল। পরে সালমান শাহকে দাফন করা হলো সিলেটে। পরবর্তী 22-23 দিন পরে লাশ আবার তোলা হলো কবর থেকে, দাফন করা হয়েছিল হযরত শাহজালালের মাজারের পাশে। এদিকে সালমান শাহর মায়ের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন, নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ায় সিআইডির অভিযোগপত্র দাখিলের জন্য একটি ময়না তদন্ত প্রতিবেদন প্রয়োজন। তবে প্রায় 30 বছর পর মরদেহ উত্তোলন করে কার্যকর। সালমান শাহ যখন এসেছিল ফিল্মে, একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করি। তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ টর্চার করেন, তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এত বছর পর এই মৃতদেহ তোলা এটা তো ঠিক না, তো খারাপ লাগে এটা তো ভাইয়া। যে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, পুলিশ ঘুরে গেলেও সবাই মানে যে সালমান শাহর বডি আসতেছে প্রিপারেশন নাও। এক সময়ের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মামলা নিয়ে নতুন একটি সত্য সামনে এসেছে। সালমান শাহকে মাটির নিচ থেকে তোলার রায় হয় আদালতে এবং তাকে তোলার কার্যক্রম শুরু হয়েছে আজকে। অন্যদিকে দেখতে পারি সালমান শাহর মামলা নিয়ে বিশাল কয়েকটি ঘটনা ঘটে যায়। দর্শক শ্রোতা, সালমান শাহর এই ঘটনা পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যেই তথ্যগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সেইগুলোই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে দেখাবো এবং সালমান শাহর ঘটনার গোপনে অনেক রহস্য লুকিয়ে আছে, সেই রহস্যগুলো উন্মোচন করব। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সালমান শাহর মামলার বিষয়ে অনেক কিছুই দেখতে পারবেন। সালমান শাহর যে লাশটি সেটি যখন দ্বিতীয়বার কবর থেকে তোলা হলো তখন ওই সময়ে অনেকেই ছিল, কিন্তু সাংবাদিকদের ভিতর শুধুমাত্র এই ওয়াহিদ মুরাদি ছিল। তো তার সাথে একটু কথা বলি যে ভাই, বিষয়টা কিভাবে কি হলো একটু যদি বলেন তো। সালমানের লাশটাই বা কেন তুললো, বা তোলার পরবর্তীতে আসলে কি হলো? ধন্যবাদ আপনাকে। সালমান শাহর মৃত্যুর পর 1996 সাল হবে, খবর পেয়ে আমি তার বাসভবনে ছুটে আসি ইস্কাটন টাওয়ারে। এখানে আসার পর সেখান থেকে আমি ছুটে যাই ঢাকা মেডিকেলের মর্গে। এখানে আমি কয়েকটি ছবি তুলেছি। পরে লাশে বৃষ্টিতে নিয়ে আসা হয়, হাজার হাজার মানুষ এই জানা যায়। এই এক দৃশ্য যারা চোখে দেখেছে তারা বুঝতে পারে সালমান শাহ, জীবিত সালমান শাহ সেই মৃত সালমান শাহ কত শক্তিশালী ছিলেন। পরে সালমান শাহকে দাফন করা হলো সিলেটে। পরবর্তী 22-23 দিন পরে লাশ আবার তোলা হলো কবর থেকে, দাফন করা হয়েছিল হযরত শাহজালালের মাজারের পাশে, চিরনিদ্রায় শায়িত করা হলো। পরে ঢাকা থেকে যেমন ডিবির একটি টিম সালমান শাহর মায়ের কথার উপর ভিত্তি করে লাশ তোলা হলো 22 দিন পর, তখন আমাকেই তার মা নীলা চৌধুরী আপা আমাকে নিয়ে গেলেন সাথে করে। লাশ তোলা হলো, লাশ পোস্টমর্টেম হলো সিলেট ওসমানী মেডিকেল কলেজে ওই দিনেই। পরে আবার তাকে দাফন করা হলো সিলেট মাজারে। যেদিন তোলা হলো আসলে ওই দিনের ওখানকার সিলেটের পরিস্থিতি কেমন ছিল? সেদিন সিলেট শহর চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পুরা শহরের মানুষ সালমান সালমান, আকাশে বাতাসে সব জায়গায় শুধু সালমান শাহ। প্রতিদিন যে একজন মহিলা আত্মহত্যা করে মারাও যেতেন, পত্রিকায় দেখা যেত। তখন আমি আমাকে নিয়ে রাখা হলো একটি হোটেলে, এটা ইন্টারন্যাশনাল বড় হোটেল, নামটা মনে নেই, দীর্ঘদিন আগের কথা। তখন এখানে নিয়ে আমাকে রাখা হলো, তখন আমাকে রাখা হলো হোটেলে। কবে লাশ তোলা হবে এটা আমাকে বলা হলো না, বললো আপনাকে যখন তোলা হবে ডাকা হবে। তখন 2 দিন থাকার পরে একদিন ভোরবেলা ফজরের আজানের টাইমে আমাকে সে নিয়ে গেল। তখন সিলেটের যে ডিআইজি ছিলেন আব্দুর রহিম খান, স্পেশাল হাবিবুর রহমান, সবাই আসলেন, এসে আমাকে কবরস্থানে নিয়ে গেলেন। ঠিক ফজরের আজানের পরপরই লাশ তোলা হলো। তখন তার বাবা কমরউদ্দিন সাহেব, বাবার মনে কমরউদ্দিনই নাম, কমরউদ্দিন সাহেব হাউমাউ করে কাঁদতেছিল, ইমন তুই আমাকে একা ফেলে গেলি। এই যে চোখের কান্না দৃশ্যটি আমি সত্যিকার আমি আজও বলতে পারি, আমার তখন হাত কাঁপতেছিল এখানে ছবি তুলতে। আমার কাছে একটা ভিডিও ছিল। আপনি তো জীবিত সালমানকে দেখেছেন, জীবিত সালমান আর তার দেহটা কবরে রাখা হলো, কিন্তু 21 দিন পর তার দেহটা আবার তোলা হলো। তার আত্মীয় স্বজন মা বাবারা দাবি করলো যে আমার ছেলে আত্মহত্যা করে নিয়ে অন্যভাবে মারা হয়েছে বা কেউ তাকে মেরেছে। নামটা আমরা জানেন, অনেকের নাম আসছে।
এর উপর ভিত্তি করেই এই লাশটি এবার তোলা হলো। মানে ওর উপর ভিত্তি এর ভিত্তি করে অভিযোগ যে কোনো লোক যদি করে, কেউ মারা যায়, তার অভিভাবক গার্জিয়ান বাবা মারা দাবি করে আমার ছেলেকে এভাবে মেরেছে, এই ব্যাপার। লাশটা কখন তোলা হয়? ভোরবেলায় তোলা হয়েছিল, খুব ভোরে, খুব গোপনীয়তা ভাবে, মানে কথা মানুষ যাতে জানতে না পারে। এটা একেবারে ফজরের আজানের সঙ্গে সঙ্গে ওখানে লাশ তোলা হয়েছে। আমাদের তখন মুসল্লিরা মসজিদে শাহজালাল বাবান মসজিদে নামাজ পড়তেছিলেন, অনেকে বুঝতে পারেনি কি হচ্ছে এখানে। পরবর্তীতে লাশ খুব এখানে নিয়ে যাওয়া হলো সিলেট ওসমানী মেডিকেল। তার সঙ্গে সালমানের মামা ছিল, ছোট ভাই ছিল বিল্টু, আমি একমাত্র ছিলাম সাংবাদিক, আমি একমাত্র এখানে, আর কেউ এলাউ নেই ওখানে। ঢাকাতে আমাকে নিয়ে যাওয়া হয়। একটা ইতিহাস, এটা অনেকে জানে না, কিন্তু আজকে আমি আপনাদের জানালাম। আজ থেকে ঠিক 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। নিঃশব্দে বিদায় নিয়েছিলেন ঢালিউডের স্বপ্নপুরুষ, কোটি হৃদয় নায়ক সালমান শাহ। মাত্র 25 বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক কিংবদন্তি যা আজও অম্লান। তার মৃত্যুর সংবাদটি এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকেই প্রথমে মানতেই পারেননি। 29 বছর কেটে গেছে, তবু প্রশ্নটা আজও অমীমাংসিত, কেন এমন আকস্মিক বিদায়? তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত, কারণ দীর্ঘ 29 বছরের অপেক্ষা শেষে আবারও নড়ে চড়ে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় মৃত্যু, নায়ক সালমান শাহর মৃত্যু মামলা। ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এই কিংবদন্তি নায়ক। এই নায়ককে কেন কিংবদন্তি বলা হয়, কেন তার নাম শুনলেই এখনো শিহরণ জাগে, হঠাৎ মামলার মোড় ঘুরে গেল কেন, আর আসামিদেরই বা কি খবর, তারই ইতিবৃত্ত জানাবো এবারের ইনসাইড স্টোরিতে। ঢালিউডের আকাশে একদা জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। 29 বছর আগে পর্দা থেকে বিদায় নিয়েছেন, অথচ আজও আছেন কোটি ভক্তের হৃদয়ের মণিকোঠায়। সময় পেরিয়ে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার মুখের সেই চিরচেনা হাসি, সংলাপের আবেগ আর প্রেম ভরা চোখের জাদু এখনো অমলিন। তিনি কি দেখছেন ওপার থেকে? হয়তো দেখছেন। তার ছেড়ে যাওয়া ভক্তরা আজও কিভাবে গভীর শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসায় স্মরণ করে তাকে। কারণ তিনি কেবল একজন নায়ক নন, তিনি এক যুগের অনুভূতির নাম। তিনি বেঁচে আছেন কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, এই ঘর, এই সংসার, স্বপ্নের পৃথিবীর প্রতিটি দৃশ্যে। বেঁচে আছেন ভক্তদের হৃদয়ের অন্তরে অমর হয়ে। মৃত্যুর 29 বছর পরও তার নাম উচ্চারণে আজও কেঁপে ওঠে ভক্তদের হৃদয়। তার এমন কিছু গান এবং সিনেমা রয়েছে যা এখনো দর্শকদের মন ছুঁয়ে যায়। মাত্র 4 বছরের অভিনয় জীবনে 27টি সিনেমায় অভিনয় করেছেন। তার অনবদ্য গানগুলোর মধ্যে চলুন কয়েকটি গান শুনে আসি, যেগুলো এখনো কানে ভাসে। কিয়ামত থেকে কিয়ামত সালমান শাহ এবং মৌসুমীর প্রথম সিনেমা। সিনেমার গানে গানে প্রেমে পড়েছিল পুরো জাতি। কিয়ামত থেকে কিয়ামতের জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়েছিল যে তখনকার তরুণরা চুলের স্টাইল, পোশাক, এমনকি সালমান শাহর হাঁটার ভঙ্গিও অনুকরণ করত। সিনেমার নাম আনন্দ অশ্রু, যেখানে সালমান শাহকে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে আসা গীতিকারের চরিত্রে। সালমান শাহ নেই, কিন্তু তার স্টাইল, তার হাসি, তার অনন্য ব্যক্তিত্ব যেন এখনো প্রতিদিন নতুন ভক্তের হৃদয়ে জন্ম নিচ্ছে। ফেসবুকের স্ক্রল ঘুরলেই দেখা যায় চোখে মুখে সালমান স্টাইলের ছোঁয়া, ক্যাপশনে ভালোবাসার ঢেউ। তার ফ্যাশন সেন্স এতটাই প্রভাবশালী ছিল যে 90-এর দশকের তরুণদের জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক স্টাইল আইকন। ফ্যাশনে, অভিনয়ে, ব্যক্তিত্বে তিনি আজও সময়ের চেয়ে এগিয়ে থাকা এক কিংবদন্তি, যিনি 25 বছর বয়সেই অমর হয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। তার মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে 1996 সালের সেই কালো দিনে। বাংলার চলচ্চিত্র জগতে অমোঘ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদগে ব্যথার চিহ্ন হয়ে আছে। আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে, কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। গত 21 অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়েছে। দেশ ত্যাগ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে।
3 দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম? কি ঘটেছে সেদিন? ঢাকা নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা, সকাল 7টা। শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়ে আছে। ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমরুদ্দিন চৌধুরী একটুখানি আলাপের আশায়। কিন্তু সেই সকালে সিঁড়ি ভেদ করে উপরে ওঠা মানা ছিল। ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার সাবেক স্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি। অতঃপর অপেক্ষা করে তিনি চলে আসেন। ঠিক সেদিনই বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। দেখেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। এই ঘটনায় সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সেটা নিয়েছেও। আদালতের নির্দেশে অবশেষে রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা। বাদী সালমান শাহর মামা পরিচালক আলমগীর হোসেন কুমকুম। এজাহারে আসামির তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনের নাম। এর সঙ্গে রয়েছেন আরও অজ্ঞাতনামা কয়েকজন। আর 1997 সালে দেয়া রেজভি আহমেদের সেই চাঞ্চল্যকর জবানবন্দি, যেখানে তিনি স্বীকার করেছিলেন সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর কথা, সেটাই নতুন করে মামলাটিকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, বছরের পর বছর পেরিয়ে এই আলোচিত আসামিরা আজ কে কোথায়? আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ অবস্থান করছেন লন্ডনে। সালমানের স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি ও অপর খলনায়ক ডন দেশি অবস্থান করছিলেন। 13 অক্টোবর আদালতেও উপস্থিত ছিলেন সামিরা। তবে 20 অক্টোবর আদালত থেকে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিলে তারা গা ঢাকা দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। অন্য আসামিদের অবস্থান এখনও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। এদিকে অনেক আগে থেকেই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই দেশের বাইরে অবস্থান করছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। মামলার রহস্য ঘনীভূত করেছে আলোচিত নাম আজিজ মোহাম্মদ ভাই। 30 বছর পরে যেহেতু এই হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে 9 আগস্ট, তো 9 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কিন্তু তাকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদনও জানানো হয়নি। আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানি বা কোর্টে যে খোঁজখবর নেই, যত দ্রুত সম্ভব তাকে রিমান্ডে নিতে হবে। কারণ ইতিমধ্যেই কিন্তু দেখেন ডনের যে আইনজীবী দ্বিতীয় দিন তিনি কিন্তু জামিনের জন্য অলরেডি আবেদন করেছেন। তো আমরা প্রধানমন্ত্রী এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানি চৌধুরী, ওনার কাছে আবেদন যে এই হত্যা মামলা 30 বছর যাবৎ যেহেতু ঘুরেছে, 30 বছর পর কিছুটা হলেও আলোর মুখ দেখতে পেয়েছে। তা আমরা চাই এই মামলার যেই আসামি গ্রেপ্তার হয়েছে তাকে যত দ্রুত সম্ভব রিমান্ডে নেব, কারণ রিমান্ডে না নেওয়া পর্যন্ত কথা মুখ থেকে বের হবে না, যত কিছুই বলে। আর আরেকটা বিষয় হচ্ছে সামিরার, ছোট করেই বলি, সামিরা কিন্তু 20 অক্টোবর এই হত্যা মামলার হওয়ার আগের দিন রাত্রে পর্যন্ত তার ফেসবুক আইডি সব কিছু অ্যাক্টিভ ছিল। তারপর থেকে সে কিন্তু লাপাত্তা। তো আমার বিশ্বাস সে দেশেই আছে। তো আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারেক জিয়া, আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা, জানে এই হত্যা মামলার প্রত্যেকে যারা এই মুহূর্তে দেশে আছেন তাদেরকে অবস্থান শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে, অনেকেই বলছেন এবং আমিও এটার সাথে বলবো, 20 অক্টোবর হত্যা মামলা হওয়ার পরেই সামিরার যে বর্তমান তৃতীয় আসামি, তিনি কিন্তু হাইকোর্টের বারান্দায় ঘোরাঘুরি করেছিলেন সামিরার আগাম জামিনের জন্য। তো আমরা এই বিষয়টিও নজরে রাখতেছি এবং আমরা সরকারের প্রতি 1 নাম্বার আসামির যে আমাদের
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর মামলা নিয়ে অসংখ্য তথ্য সামনে আসে এবং সালমান শাহর বিষয়ে অনেকেই অনেক কথা বলতেছে। সালমান শাহর মামলা নিয়ে এবং সালমান শাহর বিষয়ে যে গত এক সপ্তাহ যাবৎ প্রথমে ডন গ্রেপ্তার হয়, তারপরে সামিরা এবং অন্যদিকে সালমান শাহর মার বক্তব্যের কে কেন্দ্র করে সামিরাকে দোষারোপ করে সামিরাকেও ধরার জন্য কিন্তু অসংখ্য কার্যক্রম এই মুহূর্তে হয়েছে। দর্শক শ্রোতা, সালমান শাহর বিষয়ে এবং সালমান শাহর ঘটনা নিয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।